আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগতম আমার আজকের রাজনীতি কথা অনুষ্ঠানে। আমার আজকের আলোচনার বিষয় তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানকে নিয়ে। আপনারা জানেন সমগ্র তুরস্ক জুড়ে ব্যাপক হারে বিক্ষোভ শুরু হয়েছে প্রেসিডেন্ট এরদোয়ানের বিরুদ্ধে এবং এসব বিক্ষোভ থেকে প্রেসিডেন্ট এরদোয়ানকে পদত্যাগ করতে বলা হচ্ছে। এই পরিস্থিতিতে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন প্রেসিডেন্ট এরদোয়ানের রাজনৈতিক পরাজয় ঘটেছে এবং তার পতন অবশ্যম্ভাবী। সত্যি কি প্রেসিডেন্ট এরদোয়ানের রাজনীতি মৃত্যু হয়েছে, নাকি তিনি ফিনিক্স পাখির মতো আবার জেগে উঠবেন রাজনীতির ময়দানে? আজকে আমরা এই বিষয়টি নিয়ে একটি বিশ্লেষণ করব। আপনারা যারা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে রাজনীতি খোঁজখবর রাখতে চান, তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে আশা করি আমার কোনো ভিডিও আপনারা মিস করবেন না। এবার আসুন আমরা আলোচনায় ফিরে আসি। আলোচনা শুরু করার আগে আমরা দেখে নেই বাংলাদেশের একটি জনপ্রিয় পত্রিকা আজকের পত্রিকা কি রিপোর্ট করেছে। এরপর আমরা বিষয়টি বিশ্লেষণ করব যেন আপনারা সহজে বুঝতে পারেন। এখানে উল্লেখ করা হয়েছে, গত 19 মার্চ সকালে এক বিশেষ অভিযানের মধ্য দিয়ে ইস্তাম্বুলের মেয়র ও বিরোধী নেতা একরাম ইমামোগ্লুকে গ্রেপ্তার করে তুর্কি পুলিশ। বামপন্থী রিপাবলিকান পিপলস পার্টি সিএসপি এর নেতার বিরুদ্ধে অপরাধী সংগঠন পরিচালনা, চাঁদাবাজি, দুর্নীতি, ব্যক্তিগত তথ্য চুরি, সরকারি চুক্তি জালিয়াতি এবং কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি সংক্ষেপে যাকে বলে পিকেকে সঙ্গে সংযোগ রেখেছেন। ইস্তাম্বুলের বাসা থেকে ইমামোগ্লুকে গ্রেপ্তারের দৃশ্য সরাসরি সম্প্রচার করেছে তুরস্কের বিভিন্ন টেলিভিশন চ্যানেলগুলো। এখন এখন কথা হচ্ছে, কে এই ইকরাম ইমামোগ্লু? ইকরাম ইমামোগ্লু হচ্ছে তুরস্কের ইস্তাম্বুল শহরের বর্তমান মেয়র এবং প্রধান বিরোধী দল সিএইচপির একজন জনপ্রিয় নেতা। তিনি শুধু সিএইচপির মধ্যে নেই, বরং সমগ্র তুরস্ক জুড়েই সাধারণ মানুষের কাছে একজন জনপ্রিয় উঠতি নেতা হিসেবে প্রতিষ্ঠা পাচ্ছে। এই অভিযানের মধ্যে শুধু ইমামোগ্লু নন, তার ঘনিষ্ঠ সহযোগী, উচ্চপদস্থ পৌর কর্মকর্তা সহ শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। কিন্তু এই গ্রেপ্তার ঘটনায় হঠাৎ করে অশান্ত হয়ে উঠছে রিসেপ তাইয়িপ এরদোয়ানের দেশ তুরস্ক। গ্রেপ্তারের প্রতিক্রমায় দেশ জুড়ে শুরু হয়েছে বিক্ষোভ। এই বিক্ষোভ ধীরে ধীরে এরদোয়ান বিরোধী আন্দোলনের রূপ নিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রছাত্রী, তরুণদের অংশগ্রহণ এই আন্দোলনকে আরো জোরালো করে তুলেছে। নিরাপত্তা বাহিনীগুলোর কঠোর হয়েও তাদের দমন করতে হিমশিম খাচ্ছে। অর্থাৎ প্রথম অবস্থায় এই আন্দোলন ইস্তাম্বুল শহরের শুরু হয়েছিল এবং সিএসপি নেতারা ইকরাম ইমামোগ্লুর মুক্তি দাবি করেছিল। পরবর্তী সময়ে আন্দোলন তুরস্কের বড় বড় শহর যেমন ইস্তাম্বুল, আঙ্কারা সহ আরো কয়েকটি বড় বড় শহরে ছড়িয়ে পড়ে। বিশেষ করে সেখানকার বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই আন্দোলনে জড়িয়ে পড়ে এবং এই আন্দোলন একটি সহিংস রূপ লাভ করে। আইন শৃঙ্খলা বাহিনী এতে বল প্রয়োগ করলে আন্দোলন আরো ধ্বংসাত্মক পর্যায়ে চলে যায়, যা এখন পর্যন্ত চলমান রয়েছে। তুরস্কের রাজনীতিতে যারা গভীর নজর রাখেন তাদের কাছে ইমামোগ্লুর গ্রেপ্তার অপ্রত্যাশিত ছিল না। ইস্তাম্বুল সহ দেশ জুড়ে জনপ্রিয় উঠেছেন তিনি। বর্তমান সরকার তার এই ক্রমবর্ধমান প্রভাবকে বরাবরই হুমকি হিসেবে নিচ্ছে। তো 19 সালে ইমামোগ্লুর প্রথম ইস্তাম্বুলের মেয়র হিসেবে নির্বাচিত হন, কিন্তু তুরস্কের সুপ্রিম ইলেকশন কাউন্সিল এর নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচন আদেশ দেন। তবে সেকেন্ড দফা নির্বাচনেও বড় ব্যবধানে বিজয়ী ইমামোগ্লু। এই বিজয়ে তাকে ইস্তাম্বুলের শুধু মেয়র হিসেবে নয়, বরং সমগ্র বিরোধী দলের প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করে। সিএসপি নেতা এই ইমামোগ্লু সর্বপ্রথম আলোচনায় আসে 2019 সালে ইস্তাম্বুলের মেয়র নির্বাচিত হয়। কেননা ইস্তাম্বুলের মেয়র পদটি দীর্ঘ সময় ধরে প্রেসিডেন্ট এরদোয়ানের রাজনৈতিক দল একে পার্টির অধিকারে ছিল। কিন্তু 19 সালে হঠাৎ করে নির্বাচিত হন এই ইকরাম ইমামোগ্লু। প্রথম দফা নির্বাচনে এরদোয়ানের দলের প্রার্থী যিনি ছিলেন এই নির্বাচনকে পক্ষপাতিত্ব বলে অভিযোগ করেছিলেন, যার ফলশ্রুতিতে দ্বিতীয় দফা নির্বাচন অনুষ্ঠিত হয় এবং দ্বিতীয় দফা নির্বাচনেও ইমামোগ্লু আরো বড় ব্যবধানে বিজয়ী হয়, যার ফলে শুধুমাত্র ইস্তাম্বুল নয় বরং সমগ্র দেশে এই ইকরাম ইমামোগ্লুর জনপ্রিয়তা বৃদ্ধি পায় এবং তার নাম ডাক ছড়িয়ে পড়ে। ওই সময় সিএসপি সহ অন্যান্য বিরোধী দলগুলো ওই ইমামোগ্লুকে নিয়ে বেশ উচ্ছ্বসিত হয় এবং তাকে পরবর্তী প্রেসিডেন্ট পদপ্রার্থী করার বিষয়ে আগ্রহী ওঠে। সাম্প্রতিক সময়ে ইমামোগ্লু নিজেকে প্রেসিডেন্ট এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে গড়ে তুলেছেন। তার দল সিএসপি প্রধান ওজগুর ওজেল সরকারের বিরুদ্ধে শক্তিশালী প্রতিদ্বন্দ্বীকে দমন করার অভিযোগ তুলেছেন। ডানপন্থী আইও পার্টির নেতা মোসাবাদ দারবেশিওগলু পার্লামেন্টে বলেছেন, এরদোয়ান যদি আবার নির্বাচন করেন তাহলে সমগ্র বিরোধীদের উচিত হবে নির্বাচন বর্জন করা। অর্থাৎ সিএসপি দলের প্রধান যিনি ওজগুর ওজেল, তিনিও দাবি করছেন যে ইকরাম ইমামোগ্লুর জনপ্রিয়তাকে এরদোয়ান ভয় পাচ্ছেন এবং এই জন্য তাকে দমন করছেন বা গ্রেপ্তার করা হয়েছে। ডানপন্থী দলের নেতা আইও পার্টির নেতা দারবেশিওগলু মনে করেন, প্রেসিডেন্ট এরদোয়ান যদি পরবর্তী নির্বাচন অংশগ্রহণ করে তার বিরোধীদের উচিত নির্বাচন বর্জন করা।
এর কারণ কি? এর ব্যাখ্যা হচ্ছে, তুরস্কের সংবিধানে বলা হয়েছে একজন ব্যক্তি সর্বোচ্চ 2 বার প্রেসিডেন্ট পদে প্রার্থিতা করতে পারবেন। সেই হিসেবে প্রেসিডেন্ট এরদোয়ানের প্রেসিডেন্ট পদে প্রার্থিতা আর করতে পারার কথা নয়। কিন্তু সংবিধানে একটি শুভঙ্কর পাখি রয়েছে। সে পাখিটা হচ্ছে, যদি প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার আগেই পার্লামেন্ট ভেঙে দেওয়া হয় এবং আগাম নির্বাচন দেওয়া হয়, তাহলে পুনরায় সে প্রার্থিতা করতে পারবে। সেই হিসাবে পরবর্তী যে ইলেকশন, অর্থাৎ 2028 সালে তুরস্কের যে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা, এর আগে যদি পার্লামেন্ট ভেঙে দেয় এবং পুনরায় আগাম নির্বাচন দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে এরদোয়ান প্রার্থিতা করতে পারবে, নয়তো সে প্রার্থিতা করতে পারবে না। সুতরাং বোঝা যাচ্ছে প্রেসিডেন্ট এরদোয়ান হয়তো 2028 সালের আগেই পার্লামেন্ট ভেঙে দিবে এবং এর মধ্যে প্রেসিডেন্ট নির্বাচনের ঘোষণা দিবে। চলমান রাজনীতি সংকটে বলে তুর্কি অর্থনীতিও ধাক্কা খেয়েছে। ইমামোগলুর গ্রেপ্তারের খবর প্রকাশ হওয়ার পর তুর্কি লিরার দ্রুত পতন ঘটে এবং ইস্তাম্বুলের স্টক এক্সচেঞ্জ প্রায় 7% কমে যায়। অর্থাৎ আন্দোলন ফলে ব্যাপক হারে ধ্বংসযোগ্য হচ্ছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করছে, ব্যবসা বাণিজ্য ঠিকমতো হচ্ছে না, যার কারণে অর্থনীতিও কিছুটা ধস হয়েছে এবং ইস্তাম্বুলের যে স্টক এক্সচেঞ্জ এটা 7% কমে গেছে। এটা হওয়ার স্বাভাবিক, কারণ যেহেতু ব্যাপক হারে আন্দোলন হচ্ছে এবং ধ্বংসযোগ্য হচ্ছে, সুতরাং অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, এটা স্বাভাবিক। ইমামোগলু গ্রেপ্তার এমন সময় ঘটেছে যখন আর কয়েকদিনের মধ্যে তার দল সিএসপি সম্মেলন অনুষ্ঠিত কথা ছিল। আশা করা হচ্ছিল এই সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে 2028 সালে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য বিরোধী দলের প্রার্থী হিসেবে মনোনীত হবেন। এই অবস্থা তাকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্যই গুরুতর অভিযোগগুলো আনা হয়েছে তার বিরুদ্ধে। এর আগে 2022 সালেও ইমামোগলু 2 বছর 7 মাসে কারাদণ্ড হয়েছিল এবং রাজনীতি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। কিছুদিন পরেই প্রধান বিরোধী দল সিএসপির রাজনৈতিক সভা অনুষ্ঠিত কথা ছিল এবং এই সভার মাধ্যমে ইমামোগলুকে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন, অর্থাৎ 2028 সালে যে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনের কথা ছিল, সেখানে ইমামোগলুকে হয়তো প্রার্থী করার কথা ছিল। আর এটি হয়তো এরদোয়ান বুঝতে পেরেছে এবং এই জন্যই তাকে রাজনীতি ময়দান থেকে সরিয়ে দিতেই তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগগুলো আনা হয়েছে বলে মনে করছেন বিরোধী দলের নেতারা। এখন কথা হচ্ছে, প্রেসিডেন্ট এরদোয়ান কি ভুল কোনো সিদ্ধান্ত নিচ্ছেন, বা তিনি কি রাজনৈতিকভাবে ইমামোগলু গ্রেপ্তার করে ভুল করছেন? আসুন আমরা দেখে নিই। ইমামোগলু ঐতিহ্যগতভাবে সিএসপি ধর্মনিরপেক্ষ ভোটারদের মধ্যে জনপ্রিয় হলেও তার ধর্মীয় রীতিনীতি মেনে চলার কারণে রক্ষণশীলদের মধ্যে গ্রহণযোগ্যতা রয়েছে। কুর্দি সম্প্রদায়ের মধ্যেও তার সমর্থন রয়েছে, যা তাকে আরো শক্তিশালী বিরোধী নেতা এসে প্রতিষ্ঠা করেছে। ইমামোগলু যেহেতু সিএসপি দল রাজনীতি করেন, অর্থাৎ সিএসপি হচ্ছে তুরস্কের একটি ধর্মনিরপেক্ষ দল, এটা বাংলাদেশের আওয়ামী লীগের মতো বলা যেতে পারে। সুতরাং সেই দলের ভোটারদের কাছে তিনি জনপ্রিয় হবেন, এটা স্বাভাবিক। কিন্তু এছাড়াও ইমামোগলু ব্যক্তিগত জীবনে তিনি ধর্মীয় অনুশাসন মেনে চলেন, যার কারণে তুরস্কে যারা রক্ষণশীল ভোটার, অর্থাৎ যারা ইসলামপন্থী ভোটার, তাদের কাছেও ইমামোগলু মোটামুটি জনপ্রিয় রয়েছে। এবং কুর্দি সম্প্রদায় যারা তুরস্কের পাহাড়ি অঞ্চলে বসবাস করে, তাদের মধ্যেও ওই ইমামোগলুর ভালো জনপ্রিয়তা রয়েছে। এই সব মিলিয়ে হয়তো ইমামোগলু পরবর্তীতে একটি শক্তিশালী বিরোধী দলের নেতা হিসেবে প্রতিষ্ঠা পাচ্ছে বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ইমামোগলুর গ্রেপ্তার তাকে নির্যাতিত নেতা হিসেবে প্রতিষ্ঠা করতে পারে, যা তার জনপ্রিয়তা আরো বাড়িয়ে তুলবে, ঠিক যেমনটা একসময় ঘটেছিল এরদোয়ানের ক্ষেত্রে। এর মানে হচ্ছে ইমামোগলু গ্রেপ্তারের ফলে সাধারণ মানুষের কাছে একটি বার্তা যাবে যে ইমামোগলুকে সরকার নির্যাতন করছে এবং নির্যাতিত মানুষের প্রতি স্বাভাবিকভাবে দেশের মানুষের এক ধরনের সিম্পিতি কাজ করে। সুতরাং বিশ্লেষকরা মনে করছে যে এরদোয়ান ওই ইমামোগলুকে গ্রেপ্তার করে রাজনীতি ভুল করছে, কেননা এতে সাধারণ মানুষের কাছে তার জনপ্রিয়তা আরো বেড়ে যাবে, যেমনটা ঘটেছিল কুর্দ এরদোয়ানের ক্ষেত্রেই। আপনারা জানেন এরদোয়ান 90-এর দশকে ইস্তাম্বুল শহরের মেয়র ছিলেন। ওই সময়ে একটি ইসলামপন্থী কবিতা পাঠ করার কারণে তৎকালীন যে ধর্মনিরপেক্ষ সরকার ছিল তাকে গ্রেপ্তার করে এবং জেলে প্রেরণ করে, এবং এই ঘটনার পরে সমগ্র দেশ জুড়ে এরদোয়ানের জনপ্রিয়তা বেড়ে যায় এবং জেল থেকে মুক্ত হয়ে তিনি একটি রাজনৈতিক দল গঠন করেন, যাকে বলা হয় জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, সংক্ষেপে যাকে বলে একে পার্টি। পরবর্তী সময়ে এই পার্টি থেকেই 2003 সালে সর্বপ্রথম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন রিসেপ তাইয়িপ এরদোয়ান। এছাড়া তুরস্ক রাজনীতিতে একটি কথা প্রচলিত আছে, ইস্তাম্বুলের যিনি মেয়র হন তিনি পরবর্তী সময়ে দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হন। এরদোয়ানের ক্ষেত্রেও তাই হয়েছিল। এরদোয়ান সর্বপ্রথম ইস্তাম্বুল শহরের মেয়র ছিলেন এবং খুবই জনপ্রিয় মেয়র ছিলেন। পরবর্তী সময়ে তিনি দেশের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। সুতরাং এরদোয়ানের মনে হয়তো এ ধরনের একটি ভয় কাজ করছে, কেননা ইস্তাম্বুল সহ সমগ্র তুরস্ক জুড়ে ইমামোগলুর জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এরদোয়ান এখন পর্যন্ত এই বিষয়ে কোনো প্রকাশ্যে মন্তব্য করেনি, তবে তার জোটসঙ্গী ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টির নেতা আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে মানুষের অবস্থানকে রাষ্ট্রীয় ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন। এরদোয়ান এই বিষয়ে কোনো মন্তব্য করেনি ওই সিএসপি নেতা গ্রেপ্তারের বিরুদ্ধে, তবে তার জোটসঙ্গী ন্যাশনালিস্ট পার্টির নেতা বলেছেন আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে যারা দেশের বিরুদ্ধে আন্দোলন করছে, ওই সিএসপি নেতার মুক্তির লোকে তারা দেশ বিরোধী কাজ করছে। বিশ্লেষকরা মনে করছেন এই গ্রেপ্তার সরকারের স্বল্প মেয়াদে সুবিধা দিলেও দীর্ঘমেয়াদে এটি গুরুতর ঝুঁকি সৃষ্টি করতে পারে। অর্থনীতি সংকটের মধ্যে একজন জনপ্রিয়
বিরোধী নেতাকে দমন করা এই কৌশল তুরস্কের জনগণের মধ্যে আরো অসন্তোষ সৃষ্টি করতে পারে, যা শেষ পর্যন্ত এরদোয়ানের প্রশাসনের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। অর্থাৎ রাজনীতি বিশ্লেষকরা মনে করছেন, অর্থনীতি এই সংকটের সময়ে একজন জনপ্রিয় বিরোধী দলের নেতাকে এভাবে গ্রেপ্তার করা এরদোয়ানের ঠিক হয়নি। এটা সাময়িক সময়ে এরদোয়ানকে রাজনৈতিক সুবিধা দিল, ভবিষ্যৎ সময়ে এরদোয়ানকে এবং তার দলকে হুমকির মধ্যে ফেলতে পারে। কেননা সাধারণ মানুষের মধ্যে ইকরাম ইমামগুলোর প্রতি এতে সিম্পিতি বাড়বে এবং তার দলের প্রতি মানুষের সহানুভূতিশীল বৃদ্ধি পেতে পারে, যা পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে তাদেরকে সুবিধা করে দিবে এবং এরদোয়ানের জন্য একটি ব্যাঘাতের সৃষ্টি করবে। এখন কথা হচ্ছে, তুরস্কের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে এরদোয়ানকে বিজয়ী হতে পারবেন নাকি তার রাজনৈতিক পরাজয় ঘটবে। এই বিষয়টি বুঝতে হলে আমাদের তুরস্কের রাজনৈতিক ইতিহাস বুঝতে হবে। আপনারা যারা তুরস্কের খোঁজখবর রাখেন তারা জানেন, তুরস্কে প্রায় 50 থেকে 60% মানুষ এখন ধর্মভীরু, অর্থাৎ তারা ইসলামকে পছন্দ করে, ইসলামী জীবনাচরণ পছন্দ করে, ইসলামী কালচারে তারা বসবাস করতে চায়। প্রথম বিশ্বযুদ্ধ পরাজয়ের পর তুরস্কে শুরু হয় সেকুলার পদ্ধতি শাসন। কামাল পাশার নীতিতে এক শাসন শুরু হয়েছিল 1924 সালে। ওই সময়টাতে তুরস্কের ধর্মভীরু মানুষের প্রতি ব্যাপক নির্যাতন শুরু হয়। মানুষের ইসলামিক নাম রাখা নিষিদ্ধ করা হয় এবং মসজিদে আজান দেওয়া নিষিদ্ধ করা হয়, মসজিদগুলো গোয়াল ঘরে পরিণত করা হয়, এমনকি মেয়েদেরকে বোরকা পরা নিষিদ্ধ করা হয়ে থাকে। ওই সময়টাতেও যারা ইসলামপন্থী এবং ইসলাম অনুশাসন মেনে চলতে চায়, ইসলামিক কালচারে বড় হতে চায় এবং ইসলামী জীবনাচরণ জীবনযাপন করতে চায়, তাদের উপর নেমে আসে অকথ্য নির্যাতন। 1924 সাল থেকে 2003 সাল পর্যন্ত এই অত্যাচার চলতে থাকে এবং তুরস্কের মানুষ ধর্মকে ভুলে যেতে বসেছিল। 90 বছরের সেকুলার পদ্ধতি শাসনের ফলে তুরস্কের বড় বড় শহরগুলোতে সাধারণ মানুষ ধর্মকে ভুলে যায় এবং প্রায় নাস্তিক পর্যায়ে চলে যায়। কিন্তু তুরস্কের ছোট ছোট শহরগুলো, উপজেলা বা জেলা পর্যায়ের শহরগুলো এবং গ্রামীণ জনগোষ্ঠী যারা মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত ধর্মকে পছন্দ করতো এবং ধর্ম অনুশাসন মেনে চলতে চেষ্টা করতো এবং গোপনে তারা বিভিন্নভাবে কোরআন শিখত। অর্থাৎ তারা ইসলামকে পছন্দ করতো এবং ইসলামী অনুশাসনে বেঁচে থাকার চেষ্টা করতো। 2003 সালে প্রেসিডেন্ট এরদোয়ান যখন নির্বাচনের সময় প্রতিশ্রুতি দেয় যে যদি তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন তাহলে প্রত্যেকে তার নিজ নিজ ধর্ম পালন স্বাধীনতা দিবে। অর্থাৎ যারা মুসলমান ধর্ম পালন করতে যারা ইসলাম ধর্ম পালন করতে চায় তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হবে। সাধারণ মানুষ, বিশেষ করে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত গ্রামীণ মানুষ, তারা প্রেসিডেন্ট এরদোয়ানের এই কথায় মুগ্ধ হয় এবং তারা এরদোয়ানের দল জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টিকে ব্যাপক হারে ভোট দেয় এবং তুরস্কের ইতিহাসে সর্বপ্রথম ইসলামপন্থী সরকার হিসেবে 2003 সালে নির্বাচিত হন প্রেসিডেন্ট এরদোয়ান। এই নির্বাচনের ফলে তুরস্কের বুক থেকে নির্মূল হয় 90 বছরের সেকুলারপন্থী নিষ্ঠুর নির্মম শাসন। এরপর থেকে তুরস্কের নির্বাচনে যতবার প্রেসিডেন্ট এরদোয়ান প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি বারবার বিজয়ী হয়েছেন, কখনো প্রধানমন্ত্রী, কখনো প্রেসিডেন্ট হিসেবে। কারণ তুরস্কের সাধারণ মানুষ, অর্থাৎ গ্রামীণ জনগোষ্ঠী, নিম্নবিত্ত মধ্যবিত্ত শ্রেণীর মুসলমানরা তাকে ভোট দেয়। সুতরাং আজকে যে বিক্ষোভ হচ্ছে এরদোয়ানের বিরুদ্ধে বড় বড় শহরগুলোতে, এগুলো যত বড় বিক্ষোভই হোক না কেন, নির্বাচন আসলে দেখা যাবে প্রেসিডেন্ট এরদোয়ান বরাবরই 50 থেকে 60% ভোট পেয়ে তিনি বড় বিজয়ী হবে। কেন তুরস্কের প্রায় 52 থেকে 55% মানুষ এখনো এরদোয়ানের দলকে ভোট দিতে পছন্দ করে, কারণ তারা এরদোয়ানের জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টির মধ্যে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং তারা ইসলামিক অনুশাসন পালন করার সুযোগ পায়। আজকে যে বিক্ষোভ হচ্ছে তুরস্কের বিভিন্ন শহরে, এগুলো সেকুলার পন্থীতে বিক্ষোভ। ওই সেকুলার পন্থীরা বড় বড় শহরগুলোতে বাস করে, ওইসব ভোট এরদোয়ান কোনো সময় পান না। এগুলো সবসময় ওই সেকুলার পন্থী যে দল সিএসপি পেয়ে থাকে। এরদোয়ানের মূল ভোট তুরস্কের ছোট ছোট শহর এবং গ্রামীণ জনগোষ্ঠী, যার মাধ্যমে এরদোয়ান বারবার নির্বাচিত হয়েছে। সুতরাং তুরস্কের বিভিন্ন শহরে যতই বিক্ষোভ হোক আর যাই কিছু হোক, যখন নির্বাচন আসবে তখন দেখা যাবে এরদোয়ান আবার বাজিমাত করেছে। কেননা তুরস্কে যারা ইসলাম প্রিয় মানুষ, তারা ইসলামকে পছন্দ করে, ইসলামী জীবনাচরণ চলতে পছন্দ করে, তারা এরদোয়ানকে অবশ্যই ভোট দিবে। সুতরাং বর্তমানে যে বিক্ষোভ হচ্ছে, বিক্ষোভ নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। একসময় দেখা যাবে বিক্ষোভ থেমে যাবে এবং নির্বাচন অনুষ্ঠিত হবে আশা করি 2028 সালের আগেই, এবং এই নির্বাচনে এরদোয়ান আবারও তুরস্কের ইসলামপন্থীদের ভোট নিয়ে বিজয়ী হবেন এবং নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। সুতরাং আমরা আশা করতে পারি প্রেসিডেন্ট এরদোয়ানের রাজনৈতিক মৃত্যু ঘটবে না, বরং এরদোয়ান ফিনিক্স পাখির মতো আবার জেগে উঠবেন, আবারও তুর্কি শাসন করবেন এবং এগিয়ে নিয়ে যাবেন মুসলিম বিশ্বকে বহুদূর পর্যন্ত। এটাই আমাদের কামনা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি আমার সাথে থাকবেন। ভালোবাসা অবিরাম।